আনফর্চুনেটলি আপনি যাকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে রাখছেন, উইথ অল ডিউ রেসপেক্ট, মুরব্বী মানুষ, আমাকে কিন্তু আদর করে, কিন্তু সত্য তো বলতে হবে। উনি 16 বছর ধরে সভাপতি, আজ পর্যন্ত একটা কংগ্রেসম্যানের সাথে দেখা করতে পারেন। আপনি মিলাই দেখেন আমার কথা ভুল কিনা। উনি স্টেট ডিপার্টমেন্টে যেয়ে স্টেট ডিপার্টমেন্টের প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টরের যে সুপারভাইজার, নাইট গার্ড, তাকে গিয়া উনি আওয়ামী লীগের স্মারকলিপি দিয়ে আসে। ধরেন আপনার তাহলে কি আপনাকে ঠিক আওয়ামী লীগ বিশ্বাস করে না, ফলে আপনাকে আসলে দায়িত্ব দিতে? না, না, তো আপনি যেমন না, জানেন আওয়ামী লীগের লোকজন, না, আপনার নেতা না, কর্মীরাও জানে যে না, আপনার যে কত মানে লিঙ্ক আছে। না, 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 তা সাকিব আল হাসানকে বিশ্বাস করে না, তাকেও তো দায়িত্ব দিচ্ছে না, এই যে আমাকেও দায়িত্ব তাকে এই যে দিচ্ছে না। একটা জায়গায় মানে না, এটা তো দায়িত্ব না, এটা তো হিউম্যান, এটা কোনো কিছু হইলো হিউম্যান রাইটস ওয়াচের সে গিয়ে একটা কথা বলবে। তিনি তো কেবলই আসছেন এই 24-এর মনোনয়ন ছাড়া, আগে তো তার কোনো রাজনৈতিক অস্তিত্ব ছিল না, কিন্তু আপনার সেই জন্মের আগে থেকে আপনার আসলে রাজনীতি আপনার বাবার সূত্রেই। আমি বলি, আমরাও তো কেবলই আসছি। আওয়ামী লীগের বয়স 60-70 বছর না হইলে আপনি আসেন না এখানে। আপনি আওয়ামী লীগে জন্মগ্রহণ করতে বয়স হওয়া লাগে 55 বছর। আপনি আওয়ামী লীগের যদি এমপিদের স্ট্যাটিস্টিক্স নেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের বয়সের স্ট্যাটিস্টিক্স নেন, there is nobody under 60 পরিস্থিতি করেন। 63 বছর হচ্ছে না, মন্ত্রীরা আছেন না, মিডিয়ান ভ্যালু। অনেক মন্ত্রীরা নো, 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 সাংগঠনিক আমি না, না, আমি অঙ্কে, না, 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 আমি অঙ্কে কথা বলি, ইউর রং। আপনার 224 জন ইলেক্টেড এমপির বয়স এবং যতজন মিনিস্টার তাদের বয়স নিয়ে আপনাকে গড় করার যে ফর্মুলা, তাতে ভাগ করে দেখতে হবে মিডিয়ান ভ্যালু কত। আওয়ামী লীগের সেন্ট্রাল লিডারশিপ এবং এমপিশিপের মিডিয়ান ভ্যালু হচ্ছে 63। আর নফেল হয়েছে, দ্যাটস গুড, দ্যাটস এ গুড সাইন। কিন্তু একা নফেল কি সবকিছু পারে? সে ইজ গুড, ইজ আওয়ার লিডার, ভেরি গুড, উই লাভ হিম, উই কেয়ার ফর হিম। তার বাবা কিংবদন্তির নেতা, এভরিথিং গুড। এস এম কামাল হোসেন ভাই হয়েছেন, খুব ভালো কথা, ভালো মন্দ গুলা পরের বিষয়। কিন্তু কথা হচ্ছে যে দ্য আইডিয়া ইজ অ্যাজ সাচ যে আমরা যদি এতই মেধার ছড়াছড়ি থাকতো এবং এতই পারঙ্গম লোক নিয়ে আমরা থাকতাম, তাহলে আমাদের এই অবস্থা কেন? সেই প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না। এখন কে কোয়ালিফাই করতেছে, হয়তোবা কেউ কথা এমন সব কথা বলে ভালো লাগে না, এই জন্য কোয়ালিফাই করছে না। কেউ হয়তোবা বিতর্ক করতে পারে, ডিবেট করতে পারে, তার ভিন্ন মত পোষণ করতে পারে, ভালো নাও লাগতে পারে। আচ্ছা, এই জায়গায় আসি যে দেখেছেন নিশ্চয়ই আপনি সার্জিও গোর, মার্কিন বিশেষ দূত, ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ এশিয়া বিষয়ক দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বটে তিনি বাংলাদেশ সফর করলেন। ঢাকায় গিয়ে তিনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। এর বাইরে যেটি একটা বেশ প্রশ্নবোধ্য হচ্ছে, যে বিষয়টা, তিনি দীনেশ ত্রিবেদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু আপনার কাছে যেটি আমার জানবার বিষয়, যে সাবির হোসেন চৌধুরীর সাথেও তার বৈঠক হয়েছে বলে বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে সাবির হোসেন চৌধুরীর সাথে তার দেখা বা বৈঠকটি হয়েছে কিনা। তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী, বলেছেন এই বিষয়ে তার জানা নেই, মানে বিষয়টা অস্বীকার কেউ করেন নাই, কিন্তু তিনি বলছেন এই বিষয়ে তার জানা নেই। আপনি জানেন, মানে আপনারা বা দলের নেতাকর্মীদের মধ্যে কি আলোচনা, জানেন কিনা যে আসলে দেখা হয়েছে সাবির হোসেন চৌধুরীর সাথে? সাবির হোসেন চৌধুরীর সাথে দেখা হয়নি, ইটস এ ফেক নিউজ। আওয়ামী লীগের কারোর সাথে দেখা হয়নি, ইটস এ ফেক নিউজ। আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিয়ে কোনো আলাপ হয়নি, কারোর সাথেই হয়নি, ফেক নিউজ। ত্রিবেদীর সাথেও আওয়ামী লীগ বা শেখ হাসিনা নিয়ে কোনো কথা হয়নি। ত্রিবেদীর সাথে বোরের দেখা হওয়ার কারণটা খুব স্বাভাবিক, কিন্তু দেখা হওয়ার ঘটনাটা অস্বাভাবিক। কারণ আপনাকে বুঝতে হবে যে অ্যাম্বাসেডর কোর হ্যাজ দ্যাট র্যাঙ্ক অ্যান্ড দ্যাট অ্যাক্সেস, যেখানে সে বাংলাদেশ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে কথা বলার জন্য ত্রিবেদীর সাথে আইসা কথা বলা লাগে না, ডাইরেক্ট নরেন্দ্র মোদীর সাথে কথা বলে আসতে পারে। মিনিমাম সে জয়শঙ্কর সাহেবের সাথে কথা বলে আসতে পারে। তার থেকেও না হলে উনি ওই সংসদীয় কমিটির যে সভাপতি শশী থারুর, অথবা আমাদের এখন কি বলে যে রাজ্যসভার তিনি সদস্য হর্ষবর্ধন সিংলা, তার সাথে দেখা করে কথা বলে আসতে পারে, এবং অজিত দোভাল সাহেবের সাথে দেখা করে কথা বলে আসতে পারে। সো আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য উনি ত্রিবেদীর সাথে, নট কারেক্ট। এখানে যেটা হয়েছে, আমার কাছে যা ইনফরমেশন আছে, ওনার দেখা হওয়ার মূল কারণটা হচ্ছে যে বর্তমান সরকার ইন্ডিয়ার কোঅপারেশন যেভাবে পাওয়ার দরকার বলে মনে করে সেটা পাচ্ছে না, এবং দুটি দেশের ভিতরে এখানটা বিশ্বাস এর একটা ঘাটতি আছে। এই ঘাটতির জায়গাটা কাটিয়ে উঠে যাতে মৌলবাদীদের জয় জয়কার না হয়, সেটাকে কেন্দ্র করে এটা একটা সিগন্যাল। মার্কিন দূত, বিশেষ দূত এবং জনাব ত্রিবেদীর সাথে দেখা হওয়াটা, তার মানে এটাকে ঘুরিয়ে বলতে পারেন যে মার্কিন দূত তো ত্রিবেদী সাহেবকে এটাও সিগন্যাল দিতে পারেন, আমাকে শেষ করতে দিবেন, যে ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক উইথ দিস গভর্নমেন্ট। সিগন্যালটা উল্টাও হতে পারে। আর এখানে আরো সরলীকরণ যদি নগ্নভাবে বলতে হয়, তাহলে এভাবে বলতে চাই, ইন্ডিয়া কোনোভাবে জামাত ইসলামীর উত্থানকে মেনে নেবে না। সুতরাং আবার একইভাবে
মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে চুক্তি আমাদের সাথে যুক্ত করেছে, সেই জায়গায় নতুন কাউকে ক্ষমতায় বসিয়ে তার ওই চুক্তির যেই এফেক্টিভনেস সেটাকে নষ্ট করতে চাবে না। সেই জায়গা থেকে বর্তমানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো মধ্যবর্তী অপশন হচ্ছে বিএনপি। সো আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, এবং এই জায়গাটাকেই শানিত করার জন্য এই বৈঠক হয়েছে। 2 নাম্বার পয়েন্ট যেটা, নাকি আপনার কাছে তথ্য আছে কোনো, আপনি জানতে পেরেছেন? না, এটা 100% শিওর, কারণ আমরা তো গত 2 বছর ধরে আমেরিকা, ওটাও কি 100% শিওর যে সাবির হোসেন চৌধুরীর সাথে কোনো বৈঠক হয় নাই? জি জি, ওটা 100% শিওর। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য শিওর হতে পারেন না এই বিষয়টা নিয়ে, তিনি না, ওটা ওনার আপনি কি আমার কথা শুনতে হ্যাঁ, পেরেছেন? মাঝখানে একটু কেটে গেল লাইনটা। ওনার শিওর হওয়ার কি জন্য বলছিলেন আপনি? হ্যাঁ, বলছি যে সাবির হোসেন চৌধুরী সাহেব তো আমার মার আপন খালাতো ভাই, এটা তো আপনি জানেন না। হ্যাঁ, মামা। সুতরাং সালাউদ্দিন সাহেবের ওনার নিজস্ব সোর্স থাকতে পারে, পুলিশ ডিবি অনেক কিছু থাকতে পারে। প্রত্যেকটা সমাজে বসবাস করি, পরিবার নিয়ে, সংসার নিয়ে, নিয়ে, সুতরাং আমাদের কাছে তো কিছু সংবাদ থাকতে পারে। আমাকে সালাউদ্দিন সাহেবের কাছে মিলানোর কোনো দরকার নাই। হ্যাঁ, যেটা বলছি সেটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দিস কাইন্ড অফ মিটিং ডিড নট টেক প্লেস। আপনার কথা হয় কখনো, মানে আপনার আত্মীয় যেহেতু, আপনার সাথে কথা হয়, যোগাযোগ? আমার সাথে কথা, এটা এই বিষয়ে কথা হয় নাই। মানে এর আগেও দেখেছি যে 3 জন রাষ্ট্রদূত গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় তার সাথে দেখা করেছিলেন তার বাসায় গিয়ে। হ্যাঁ, আপনি আমাকে এখন বেশি অন্তরঙ্গ জায়গায় গেলে আমি অত অন্তরঙ্গ হওয়ার জন্য তো এই অনুষ্ঠানে আসিনি। আপনি জানতে চাইছেন দেখা হয়েছে কিনা, আমি আপনাকে শতভাগ নিশ্চিত দিয়ে বললাম দেখা হয় নাই। আচ্ছা, এখনো দেখা হবে না, আরো দূরে, আরো পরে। গেল এক। এই নাম্বার হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এই ভিজিটটা পরিষ্কার করা দরকার, কারণ আমার দলের নেতা কর্মীদের মাঝে অনেক রকম বিভ্রান্তি, অনেক উল্টাপাল্টা জিনিস ছড়ানো হচ্ছে। একটা জিনিস খুব ভালো লাগে যে আপনি খুব কনস্ট্রাকটিভ জার্নালিজম করতে চান। আমি দেখেছি যে আপনি চেষ্টা করেন সত্যটা বের করে নিয়ে আসার জন্য, কিন্তু একই সাথে আপনার কন্টেম্পোরারি অনেক কলিগদের দেখি বানিয়ে উল্টা পাল্টা যা তা, মানে, এবং পরে দেখা যায় যে আমার নেতা কর্মীরা ব্যথা পায়, ভঙ্গ হয়, মানে এত বাজে বাজে নিউজ দেয় যে এগুলো একটা ভিত্তি থাকে না। সেই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পেসিফিক ফুটপ্রিন্ট অফ রানিং দ্য কান্ট্রি আছে। সে সবসময় কান্ট্রিজ উইথ রিসোর্স আইডেন্টিফাই করে, যেটা আমেরিকার কাজে আসতে পারে। আপনি জানেন যে মায়ানমার দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনে আছে, কিন্তু স্যাংশন ইম্পোজ করলো মায়ানমারকে মাথা মতো কোনো প্রশাসন করাতে পারেনি। সেই জায়গা থেকে আপনি জানবেন যে মায়ানমারে যদি এফেক্টিভ স্যাংশনও কাজে লাগাতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সহযোগিতার কোনো বিকল্প নাই। হ্যাঁ, এবং এই যে মায়ানমারের থেকে আগত রোহিঙ্গাদেরকে দেখতে যাওয়া, এবং এগুলো সব হচ্ছে সিম্বলিক মেসেজ, কোনোটাই ওয়ার্কিং এজেন্ডায় পৌঁছায় না, কিন্তু এগুলো সব মেসেজ। ত্রিবেদী সাহেবের সাথে দেখা করা 10টা তালিকা নিয়ে আলাপ করা না, ইটস এ মেসেজ। এই রোহিঙ্গাদের দেখতে হবে, ইটস এ মেসেজ। সো আপনাকে প্রতিটা জিনিস মিলিয়ে নিতে হবে, এটা গেল এক। আর 2 নাম্বার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা যে পরিমাণ কথা গত 10-15 বছর ধরে বলছি, এবং এখনো সুযোগ পাইলে আমরা বলি, সেই জায়গায় মার্কিনীদের যেই চুক্তি বিভিন্ন দেশ সই করেছে, শুধু একমাত্র বাংলাদেশ নয়, সেই জায়গা থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একেবারে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আখ্যায়িত করে কথা বলে, তাদেরকে এখন তারা প্রমোট করবে বলে আমার মনে হয় না। এখানে কোনো ইকুয়েশন, কোনো সমীকরণ তারা করা যায়। কিন্তু একটু তো মানে টোন একটুখানি চেঞ্জও হয়েছে, যে আপনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে বলা হয়েছে। হ্যাঁ, আমরা শুনেছি খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছিলেন, সংসদে দাঁড়িয়েও বলেছেন, বাইরেও বলেছেন, এমনও বলেছেন যে নাইক বা গেলাম আটলান্টিক পার হয়ে তাতে কি বাজায় আসে। কিন্তু যেটা তিনি বলেছিলেন যে তার পতনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তখন দায়ী করেছিলেন, পতনের পরেও বলেছেন এই বিষয়টা। কিন্তু সম্ভবত সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রমাণ। তো আপনি কি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাক্রমশালী শক্তি আপনার মতো টোন চেঞ্জ দেখে? তারা তো দেখে আসলে হোয়াট ইউ মিন। তাদের তো সিআইএ আছে, তাদের তো এনএসএ আছে। তারাও তো টোন চেঞ্জ। না, ওরা তো পারে। আপনি কৃষির সাথে কি তুলনা করলে ঠিক বুঝবেন না। ওরা পারে, আপনি তো পারেন না। বাংলাদেশ পারে, ওরা তো পারে। এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বাসায় আছেন দিল্লিতে, সেই বাসায় যে তাকে লুচি বানিয়ে খাওয়ায় বা যে তাকে পানি বা চা পরিবেশন করে, সেও যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএর লোক হয়, কি আশ্চর্য হবে? সো হোয়াট আর উই ডিলিং উইথ? উনি একটা সাক্ষাৎকারে টোন চেঞ্জ করলে তাতে কি? আমাদের সার্বিক অবস্থান কি? আমাদের রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা কি? আমরা তো এই যে 5ই আগস্ট আসতেছে, এখন আমরা আগস্ট মাসে আছি, আমাদের প্রত্যেকটা ন্যারেটিভে তো মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করা ছাড়া আর কিছু আমি খুঁজে পাচ্ছি না। আমি এটার পক্ষে না। আমার কথা হচ্ছে যে আপনি পৃথিবীতে এমন উদাহরণ আছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু বানিয়ে অনেক দেশ উঠে গেছে। তাহলে 8-10 জন পাইলে, আপনার ডাইনামিক লিডারশিপ থাকলে কেন আপনি পারবেন না? আপনিও বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন।
সব দেশ তো আর মার্কিন যুক্তরাষ্ট্রের কবলে বা খপ্পরে পড়ে ধ্বংস হয় নাই। হ্যাঁ, যেই দেশে হিরোশিমা নাগাসাকিতে একেবারে কি বলে এনোলাগে এবং আপনার ফ্যাট বয় দুইটা নিউক্লিয়ার বম ফাটায় দিয়ে তারা শেষ করে দিল, সেই দেশের হিরোই তো যখন তার কাছে আত্মসমর্পণ করলো জেনারেল ম্যাকার্থার কাছে, সেই দেশকে আজকে পৃথিবীর থার্ড লার্জেস্ট ইকোনমি বানাই দিয়ে বসে আছে। যেই চায়নাকে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন গালি দেয়, সেই চায়না হচ্ছে আমেরিকার সবচেয়ে লার্জেস্ট ট্রেডিং পার্টনার, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। তো আমরা কি চোখে দেখেও দেখি না? যেই জার্মানির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 সাল পর্যন্ত যুদ্ধ করলো, দেশটাকে ভাগ করে নিল, ক্ষতবিক্ষত করে ফেললো, সেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে আজকে কি ইউরোপের সবচেয়ে পরাক্রমশালী দেশে রূপান্তরিত হয় নাই? তো এগুলা কি আমার আঙুল ধরে ধরে দেখাতে হবে? তার মানে আপনার মানে ব্যাপারটা যদি আমি এভাবে বলি, তাহলে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে আওয়ামী লীগের প্রতি কোনো সমর্থন বা সহায়তার জায়গায় নাই। নো, আমেরিকা বাংলাদেশকে ইউজ করবে, তার নিজের অর্থনৈতিক প্রবৃত্তির জন্য ব্যবহার করবে। যদি সেটা আমরা কাজে লাগাতে পারি, আমরাও প্রবৃত্তি পাবো, আর না পারলে ধ্বংস হয়ে যাবো। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আরে ভাই, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, অনেক বেশি আপনি সেন্ট মার্টিনে নৌবাহিনীর ঘাঁটি করবেন, তো বাংলাদেশের নৌবাহিনীর ঘাঁটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র করে, তাহলে প্রবলেম কি শুধু বাংলাদেশের নাকি ভারতের? তা আজ পর্যন্ত ভারত একটা কথা বললো না কেন? আপনি মনে করেন এই দক্ষিণ এশিয়ায় চায়নার কি পরিমাণ প্রভাব নিজে বলুন। যদি সেন্ট মার্টিনের মতো জায়গায় সত্যি মার্কিন যুক্তরাষ্ট্র একটা নৌ ঘাঁটি করে, তাহলে চায়না এতদিন একটা কথা বললো না কেন? মায়ানমার আমেরিকার স্যাংশনভুক্ত একটা শক্তিশালী দেশ, মায়ানমার দুর্বল দেশ নয়। মায়ানমারের প্রতি বছরে ডিফেন্স পারচেস $5 বিলিয়ন উপরে, ইটস নট এ ম্যাটার অফ জোক। সে মায়ানমার একটা কথা পর্যন্ত বললো না কেন? বে অফ বেঙ্গল তো বাংলাদেশ মায়ানমার আমরা দুজনে ভাগাভাগি করে ইউজ করি। তাহলে এখন আমার কথা হইলো যে ভাই, আপনি বিদেশ না করে আপনি নিজের দেশের দিকে তাকান, নিজের দেশের লোকগুলোকে নিজের পক্ষে নেন। অনেক ইস্যু আছে, গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আইন শৃঙ্খলা ঠিক নাই, বিচার ব্যবস্থা ঠিক মতো চলতেছে না, বিচারকরা হিয়ারিং করে না, আদালতের শুনানি হয় না। আপনি আপনার রাজনৈতিক শক্তিকে সংঘবদ্ধ করে এগুলো নিয়ে কথা বলতে বলেন, অবশ্যই আপনার সুদিন আসবে, অবশ্যই আপনি রাজনীতি করবেন। কোথায় যাওয়া না যাওয়া আল্লাহর হাতে, কিন্তু বঙ্গবন্ধুর দল মাথা উঁচু করে রাজনীতি করবে। শেখ হাসিনার ফিরে আসা, বঙ্গবন্ধু কন্যা আপনি বলছেন তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে, ডিসেম্বরে ফিরবেন তিনি যে ঘোষণা দিয়েছেন। আপনি একটা কথা বলেছিলেন, আমার অনুষ্ঠানেই বলেছিলেন, যেটি সেই মুহূর্তে খুবই নতুন একটা কথা, যে যতদিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণদাসের জামিন না হয়, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাসের জামিন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার ফেরার পরিবেশ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন না। সেই অনুষ্ঠানে আপনি ঠিক এরকমটাই বলেছিলেন। এখন আমি দেখলাম সম্প্রতি 2টো মামলায় চিন্ময়ের জামিন হয়েছে, আরো মামলা আছে, ফলে আপনি মুক্তি পাচ্ছেন না। একটা ফেরার পরিবেশ তৈরি হচ্ছে, মানে এই জামিন কি বার্তা দিচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে? না, আপনার নিজেই যতক্ষণ না চিন্ময় মুক্ত না হবে, এবং যতক্ষণ আমি আপনার অনুষ্ঠানে আরো বলেছিলাম 5টা মিনিমাম হরতাল সাকসেসফুলি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত পরিবেশ তৈরি হবে না। আচ্ছা, মানে এই ইট ওয়াজ এ কন্ডিশনাল এক্সপ্রেশন। আপনি তো দাঁড়াতে পারছেন না রাস্তায়, এখন টাকা দিয়ে মিছিল করাচ্ছেন। শুনেন, টাকা দিয়ে কিছু হয় না, টাকা দিয়ে মিছিল করায় ওই মিছিল দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না, যতক্ষণ না ওই লোকটা রাস্তায় না নামবে যে বলবে আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি বঙ্গবন্ধু দেশ স্বাধীনতা শেখ হাসিনার জন্য আন্দোলন। সেই লোক কোথায়? আমার এলাকায় আগে 2টো গ্রুপ ছিল। এই ধরেন আপনি সাংগঠনিক সম্পাদক নিয়ে কথা বলতেছেন, এই সুজিত রায় নন্দী, তার ছেলে শেখ হাসিনার ফাঁসি চেয়েছিল 5ই আগস্টে, এটার ফেসবুক স্ক্রিনশট সব জায়গায়। সে এখনো রংপুরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। তার হাত দিয়ে আমার এলাকায় এখন 6টা, আমার এলাকায় যদি 6 গ্রুপ হয়, অন্য এলাকায় কয় গ্রুপ হয়েছে? কিন্তু এই সত্য কথা তার কেউ বলবে না। আগে ছিল 2 গ্রুপ, এখন আমার এলাকায় 6 গ্রুপ। তো আমি তো আর অন্য এলাকার খবর জানি, কিন্তু বলবো না। আমি বলতে চাচ্ছি, আমার এলাকায় যদি 6 গ্রুপ হয়, তাহলে অন্য এলাকায় কয় গ্রুপ হয়েছে? আর যেই লোক টাকা নিয়ে কমিটি দেয়, যারা দেয়, তারাই যদি দায়িত্বে থাকে, তারা এখন কত ভালো কাজ করবে আপনি? বাট বাংলাদেশের মানুষের মধ্যে আকুতি আছে, তারা চায় আওয়ামী লীগ আসুক। তারা জানে যে না, বই প্রকাশ লিডারশিপ ছাড়া হয় না। এই আকুতিটা হচ্ছে, তারা বোঝে যে আপনার আওয়ামী লীগ না আসলে রাজনৈতিক ভারসাম্য থাকবে না, আর রাজনৈতিক ভারসাম্য না থাকলে তারাও শান্তিতে থাকতে পারবে না। কিন্তু এখানে মানে একটা জায়গায় যদি 100টা গাধাকে আপনি ছেড়ে দেন, আর সামনে মূলা যদি দেন, দিয়ে যদি বলে দৌড়াও মূলা খাওয়ার জন্য, তাহলে 100 গাধার ভিতরে একটা গাধা তো ফার্স্ট হবে, আরেকটা গাধা সেকেন্ড হবে, আরেকটা গাধা থার্ড হবে, সবশেষে যে 100তম, সে গাধাও 100তম পথ। কিন্তু সবই তো গাধা। সুতরাং এখন যেটা অবস্থা হয়েছে, যে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এটাকে
লক্ষ লক্ষ কোটি কোটি লোক জোগাড় করো, হ্যান করো, ত্যান করো। হ্যাঁ, তাদের প্রতিযোগিতায় আসলে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া আর লাস্ট হওয়ার পার্থক্য কি? জি, মনে হয় স্পষ্ট বিষয়টা। আরেকটা আমি সম্প্রতি দেখলাম যে জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বললেন যে আম চোখের বদলে তিনি শপথ গ্রহণের কথা বলছেন। একটা ভার্চুয়াল সভায় চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স। আবার সম্প্রতি শেখ হাসিনার সাথে একজন কর্মীর সম্ভবত তারও একটা আ ফোন আলাপ বা কথোপকথন। সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন যে আর দয়ালু হওয়া যাবে না। হাতের বদলে হাত, চোখের বদলে চোখ নিতে হবে। এটা ভুলে যেও না। মানে কোরআনের ব্যাখ্যা দিয়ে তিনি বলছেন যে সেটা দিতে হবে। এই মেথডটা কতটা কার্যকর বলে আপনি মনে করেন? যেহেতু আপনি আসলে অনেক কিছুতেই ভিন্ন মত পোষণ করেন, ফলে এটা আপনার কাছে জিজ্ঞাসা। প্রথম কথা হলো যে এয়ার ভাইস মার্শাল আলতাফ বিএনপির এমপি। এখন এমন কোন এলাকা কি আছে যেখানে বিএনপির এমপিরা আওয়ামী লীগের লোকের উপরে অন্যায় অত্যাচার করছে না? পাওয়া কঠিন। সব জায়গায় কম বেশি অন্যায় অত্যাচার হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের সমর্থক কর্মীরা একটা সমঝোতাও করে ফেলেছে, টাকা পয়সা চাঁদা দিয়ে বা একটা আত্মীয়তা ধরে, হাতের পায়ে ধরে একটা জায়গা করেছে। এখন এয়ার ভাইস মার্শাল আলতাফ এমপি হিসাবে তার নেতা কর্মীরা আওয়ামী লীগের লোকের বাড়িঘর ভেঙেছে, এটা আমি অবিশ্বাস করি না। কিন্তু আপনি যদি বাংলাদেশের সামরিক বাহিনীর অন্যতম একটি বাহিনী, বিমান বাহিনীর সাবেক প্রধানের বাড়ি ভাঙার হুকুম নিতে দেন, তাহলে বাকি যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মচারী, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ ফিরে আসলে নির্বিচারে তাদের বাড়িতেও হামলা হবে, কারণ তারাও জুলাই অগাস্টে আপনার বিরুদ্ধে অবস্থান করেছিল, তাহলে আসার পরটা কি সুগম সহজ হয়? এটা কৌশলগত প্রশ্ন। উনি আমার মুরব্বী, আমি বললাম উনি মায়ের মতো। হ্যাঁ, আমার ডিবেটটাও করতে হবে শালীনতার সাথে। আমি ডিবেটটাই একটা প্রশ্নের মাধ্যমেই করলাম আপনার অনুষ্ঠানে, যে আমি যদি এখন বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সকলের বাড়িতে পাইকারি এনে ভাঙার নির্দেশ দেওয়া শুরু করি, তাহলে কি আমার ফিরে আসা বা আমার নেতা কর্মীদের সুরক্ষার জন্য ব্যাপারটা খুব ভালো হচ্ছে কিনা? এটা গেল। দুই নাম্বার হলো, হাইপোথেটিক্যালি স্পিকিং, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামীকালকে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এর মধ্যে তিনি হুকুম দিয়ে দিয়েছেন যে তোমরা রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ তুলব। তাইলে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত কিছু করতে পারুক আর না পারুক, প্রধানমন্ত্রী হওয়ার পরে যে কর্মীদেরকে উনি নির্দেশ দিলেন, এটা কি উনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন? ওনার পুলিশও কি, ওনার আন্ডারে যে পুলিশ তারা কি নিয়ন্ত্রণ করতে পারবে? তাহলে উনি কি 100% নিশ্চিত যে ওনার কর্মীটা শুধুমাত্র ওই বিএনপি বা ওই জামাতের লোকের চোখ তুলবে, বা তার ব্যক্তিগত শত্রুতা যার সাথে আছে জমি জমা নিয়ে তার চোখ তুলবে না? তিনি নিশ্চিত। এখন কথা হচ্ছে কি যে এগুলো হুকুমের খুব খারাপ দিক আছে, এবং আমি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। আমি এখনো দায়িত্ব নিয়ে এটার প্রতিবাদ করি, কারণ আমার নিজের জীবনের একটা উদাহরণ আপনাকে বলি। মিঠাপুরের মানুষরা প্রোগ্রাম দেখে, তারা মিলাই দিবে, আপনি পাবেন। মাইক্রো লেভেলে একটা উদাহরণ দিই। 2015 সালের 5ই জানুয়ারি থেকে দীর্ঘ 90 দিনের যে পেট্রোল বোমার যে একটা পরিস্থিতি তৈরি হলো, যেটা বিএনপি জামাত করে, পুলিশ যখন মামলা নিতে গেল, আমারই এলাকায় ধরেন বিভিন্ন জায়গায় তো অগ্নিসংযোগ করা হয়েছে, নাশকতা করেছে, সেখানে দেখা যাচ্ছে এমন সব লোকের নাম মামলায় ঢুকিয়ে দিয়েছে, লোকই ঢুকিয়েছে যেই লোকের হয়তো বা ওই মামলার সাথে কোনো সম্পর্কই নেই। মানে ওই মামলায় যিনি আসলে আগুন দিচ্ছেন তার নামও আছে, আর খোদার ফজলে যার নাম নাই তার নামও আছে। আর মানে বুঝলাম যে সততার পুলি ঘাওড়ানো যত সহজ, সততার সাথে কোনো কাজ নিষ্পন্ন করা তার থেকে অনেক বেশি কঠিন। সুতরাং শেখ হাসিনা যখন বলতেছেন চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, তখন তার কর্মীটা কি শুধুমাত্র যেই লোকটা তার উপর আক্রমণ করেছে তার উপরে শোধ নিবে, নাকি সুযোগ পাইলে তার বাইরেও তার সুবিধাকে নিশ্চিত করার জন্য শোধ নিবে? আর আরেকটা মারাত্মক ব্যাপার আছে, ওই যে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন বদিউর রহমান সাহেব, সৎ লোক, সজ্জন লোক, সাহসী লোক। উনি একটা কথা বলেছিলেন, আপনার অনুষ্ঠানে বলেছি, যে আওয়ামী লীগের 3 শ্রেণীর মানুষ আছে। শ্রেণীর মানুষ অন্ধ, ভালো হোক খারাপ হোক কিছুই বলবে না, মানে লাফাইতে থাকবে, ঠিক আছে, সেটা তারা তো সমর্থক, ওকে ফাইন, লাফাত। আরেক দল আছে নিঃস্বার্থ ভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে। আরেকটা হচ্ছে যে একেবারে নিজের স্বার্থে, নিজের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সার জন্য আওয়ামী লীগ, অথবা ব্যবসা বাণিজ্য জন্যই রাজনীতি করে খেতে হয়। একদম পয়েন্ট ব্যাক কথাগুলো আপনাকে বলছি। এবং ওই যে
এক নম্বর যে শ্রেণী যারা ত্যাগী তারা কিন্তু কোন ঠাসা। এখন নেত্রীকে চিন্তা করতে হবে যে নেত্রী সদর্পে ফিরে আসবে। যারা আওয়ামী লীগটাকে শুধুমাত্র তাদের ব্যবসা এবং জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করবে, আয় করার জন্য ব্যবহার করবে, তাদের যে 2 বছরের রাজনীতির ব্যবসায় লস হলো, তারা এটা পোষাবে কিভাবে? এই জায়গাগুলো তো ওনাকে ঠিক করতে হবে নাকি, অথবা তাদেরকে উনি সামলাবেন কিভাবে, এটা তো ঠিক করতে হবে। এবং ধরেন ধরেন 5ই আগস্টের আন্দোলন বা জুলাই আগস্টের আন্দোলনে যে পুলিশটা নির্বিচারে গুলি করলো, গুলি তো হয়েছে, এটা মিথ্যা, ভিডিও আছে, গুলিতে মানুষ মারা গেছে, সেই লোকটা যে একটা সুপুলিশ হবে, মানে ভালো পুলিশ হবে, এই নির্দেশ দেওয়ার পরে এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? সে তো তার চাকরি ফিরে পাবে, আবার তার অস্ত্র ফিরে পাবে, আবার তার গুলি ফিরে পাবে। তখন যে সে মানে আগে পারি নাই 5টা ফলায়, এখন তাহলে 10টা ফলায়, এরকম হবে না, এটা নিশ্চয় থাকি। সো যিনি জাতি করবেন, দেশ করবেন, যার রাষ্ট্র বিনির্মাণের ছন্দে আবহে পৃথিবীর মানুষ দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করবে, এবং যাকে পৃথিবীর মানুষ বসার জায়গা ছেড়ে দিবে যে হ্যাঁ আপনার বিচক্ষণতা, আপনার প্রজ্ঞা আমাদের প্রয়োজন, সেখানে তো আমাদেরই উচিত ওনাকে হাতের পায়ে ধরে বলা যে ফুফু, নেত্রী, খালা, আপা, প্লিজ। শেষের দিকে একটু চলে আসছি, কথা বলি 5ই আগস্ট ভার্চুয়াল সম্মেলনের কথা বলছিলাম। আপনার কাছে কি মনে হয় ভার্চুয়াল মানে প্রেস কনফারেন্সে কি হবে, আর 5ই আগস্ট সার্বিকভাবে কি হবে? আপনাদের আসলে এটাই বলা হচ্ছে পলায়ন দিবস, কি হবে 5ই আগস্ট? না, ভার্চুয়াল মিটিং খুব ভালো হবে। মোহাম্মদ আলী ভাই উনি একটা বাহবা পাবে, এটা তো হাজার কিলো পকেটের টাকা পয়সা খরচ করে আমেরিকা থেকে এগিয়ে করছেন, সেই বাহবা পাওয়ারই। সাকিব আল হাসানও ভালো একটা বক্তব্য দিবে আমি বিশ্বাস করতে চাই, কারণ তার কথায় মানুষ, তাকে অনেক বড় ফলোয়ারশিপ তার আছে, মানুষ তাকে ভালোবাসে। জয় ভাই তো তার বক্তব্য দিবেনই। ইন্ডিয়ান সাংবাদিকরা আগেও শুনেছেন, এখনো শুনবেন, ভালো সাকসেসফুল প্রোগ্রাম হবে। প্রেস ক্লাবে চা, নাস্তা, সন্দেশ, এগুলো খাওয়া দাওয়া হবে। সেটা নিয়েও আপনি আরো কিছু প্রোগ্রাম করবেন, কথাবার্তা বলবেন। খুব হাই টিআরপি না হলেও লো মিড টিআরপি প্রোগ্রাম হবে, স্বাভাবিক আপনি করবেন, আরো দর্শক করবে, এটা হলো কিছুদিন তো যাবে। আর 5ই আগস্টে নতুন করে হওয়ার তো কিছু নাই, আমরা তো বিতাড়িত, আমরা তো নিষিদ্ধই হয়েছি, আমাদের হারিয়ে আসতে হয়েছে। তবে এটা সত্য, একেবারে দ্যাথহীন কথা বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যত বড় প্রতারণা বাংলাদেশের সাথে হয়েছে, বাংলাদেশের মানুষের সাথে হয়েছে, এটা ইতিহাসে দেখা থাকে। বৈষম্য তো কমে নেই, বরঞ্চ বৈষম্য বেড়ে গেছে। তবে মনে রাখতে হবে যে ডাকাত যখন ডাকাতি করে, ডাকাত যে নিশ্চয়ই আপনি দায়ী করবেন, তার থেকেও বড় কথা চোর যখন চুরি করে তখনও আপনি তাকে দায়ী করবেন নিশ্চয়ই। কিন্তু রাতের বেলা ঘুমে যদি এত আপনি বিভোর হয়ে যান যে ঘরের দরজাটাও লাগাতে ভুলে গেছেন, তাহলে শুধুমাত্র ডাকাতকে দোষ দিয়ে তো আর আপনি আগামী দিনের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে পলিটিক্স ইজ এ প্রসেস, এন্ড অনেস্টলি স্পিকিং আপনি খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মানুষে আমার গালি দিতে পারে, না বুঝে অনেক কিছু বলতে পারে, বাট আওয়ামী লীগের প্রতি ভালোবাসার জায়গা থেকে বলতে চাই, এভাবে বলতে চাই, বঙ্গবন্ধু 1, 2, মহাত্মা গান্ধী, 3, নেলসন ম্যান্ডেলা, 4, মার্টিন লুথার কিং, সবাই যখন সংকটে ছিল, সবাই যখন জেলে ছিল, সবাই যখন অত্যাচারিত ছিল, তখন তারা তাদের দেশের মানুষকে কি নির্দেশনা দিলেন এবং কি বললেন, সেখান থেকে শেখার বোধহয় অনেক কিছু আছে। সো মানে প্লেটোর একটা খুব ভালো কথা আছে, মানে গ্রেটনেস মানুষ জন্ম থেকে গ্রেটনেস পায়, কিছু লোক জন্ম থেকে গ্রেট, কিছু লোক মানুষকে অনুসরণ করে গ্রেট হওয়া যায়। আপনি গ্রেট মানুষকে অনুসরণ করলে গ্রেট হবেন। কনফুসিয়াসের একটা আইডিয়া আছে, একজন গ্রেট মানুষকে অনুসরণ ঠিক মতো করতে পারেন, হি উইল বিকাম এ গ্রেট পারসন। সো এতে লজ্জা কি অন্য কাউকে অনুসরণ করে? গ্রেট হবার কথা বলছেন। একদম শেষের বিষয় আপনি জুলাইয়ের কথা বলছিলেন। জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে যিনি পরিচিত হয়ে আছেন মাহফুজ আলম, তিনি এই যে সম্প্রতি একটা ফেসবুক পোস্টে তিনি লিখলেন যে মানে জুলাইয়ের ডান এবং বাম বা ডান আর অডান দুই পক্ষে বিভক্ত হয়ে গেছে, তাদের মধ্যে এখন মানে তাদের নিজেদের মধ্যে লড়াই চলছে, এবং তাকে একটু কোটই করি, ডান অডানের এই কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মাধ্যমে পুরোদমে শুরু হয়েছে। এটা জুলাইকে নিয়ে কুস্তিতে জিততে উভয় পক্ষের সকল কোশিশ যখন লীগ আশাকে অনিবার্য করে তুলবে, এই যে লীগ আশাকে অনিবার্য করে ফেলছে কিনা, মানে জুলাইয়ের মধ্যে নিজের মধ্যে জুলাই যোদ্ধারা এখন মার খাচ্ছে, দেখছি যেখানে যাচ্ছে। জি, এই নাহিদ, আসিফ, সার্জিস, মাহফুজ, নাসিরউদ্দিন,
এগুলা ডিসকাস করার মতো কোনো জিনিসই না। এক। 2 নাম্বার কথা হচ্ছে জুলাই অগাস্টের আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড ছিল না। কিন্তু খামাকা তারাই ছিলেন মানুষকে শীর্ষে, মানে তারাই সমন্বয়কের জায়গায় ছিলেন, শীর্ষে ছিলেন, যোগাযোগ করেছেন। আপা মাইলস্টোন কথা বলার সময় একটু কথা বলতে দিবেন, একটু দরকার, অনেকক্ষণ কথা বলে যাচ্ছেন, শেষ করতে হবে আমাকে। না 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 আপনি না 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 সংক্ষেপে না 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 সংক্ষিপ্তভাবে বলেন। না, আপনি মাহফুজকে নিয়ে জিজ্ঞেস করলে আমাকে ওইটা বলতে বলেন আর নাহলে আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। বলেন বলেন। জুলাই অগাস্টে কোনো মাস্টার মাইন্ড নাই। জুলাই অগাস্ট হ্যাপেন্ড বিকজ উই লেট ইট হ্যাপেন। কোনো মাস্টার মাইন্ড নাই। এখানে বিভিন্ন প্লেয়ার ছিল এবং তাদের নাম বললেন, ওই যে বললাম সার্জিস, নাহিদ, সুদ্দিন পাটওয়ারি, আপনার কি মাহফুজ, তারপরে আরেকটা কি আসিফ, এদেরকে নিয়ে কথা বলার কিচ্ছু নাই। আর ওদেরকে তো পেটাচ্ছে এখন বিএনপি নিজেই। আওয়ামী লীগ আসা পর্যন্ত ওয়েট করা লাগতেছে না। They are going to be beaten up in every street, in every village, in every market in Bangladesh by the political forces which are active right now in Bangladesh. You don't need Aওয়ামী লীগ। আওয়ামী লীগ আস্তে আস্তে মাইর খেয়ে সোজা হয়ে যাবে। The reason being, তাদের সবচেয়ে বড় যে অন্যায় হয়েছে, যেটা সবচেয়ে বড় অন্যায় তারা করেছে, ক্ষমতা থেকে মানুষ যেতে পারে, ক্ষমতায় আবার আসতে পারে, দ্যাট ইজ আনাদার থিং। কিন্তু তোমরা বাংলাদেশের স্বাধীনতার সাথে প্রতারণা করছো। তোমরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে দেওয়া, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করেছো এবং তোমরা বাংলাদেশের 30 লক্ষ শহীদ যে আত্মাহুতি দিয়েছে, 2.5 লক্ষ মা বোনের যে সম্ভ্রম, যে নীরব ক্রন্দন এখনো বাংলাদেশের টেকনাফ থেকে ছড়িয়ে আছে, তার সাথে তোমরা প্রতারণা করেছো। এর শাস্তি আওয়ামী লীগ আসলো কি আসলো না আপনার অপেক্ষা করা লাগবে না। দে আর বিং পানিশড, দে উইল বি পানিশড। এই লোকগুলোকে 5ই আগস্টের পরে মানুষ যেভাবে দেখেছিল, আজকে প্রত্যেকটা লোক মুখ ঘুরে তাদেরকে থুতু মারে, গালি দেয়, তার দলের লোকটা তাদেরকে গালি দেয়। এর থেকে বড় সাজা আর কিছু হইতে আর পারে না। আপনাদেরকে কি করে, মানে 5ই আগস্টের পরে তাদের অবস্থান কি? আপনাদের অবস্থান কি 2 বছর পরে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরও তাই। আমাদেরকে গালিগালাজ করেছে, এখনো করছে, তবে গালিগালাজের পরিমাণ কমেছে। কারণ ওরা গালিগালাজ খাওয়ার মতো কাজ আরো বাড়িয়েছে, আরো বাড়বে। আমাদেরকে ধৈর্য সহকারে সঠিকভাবে সংঘবদ্ধ হতে হবে। মানুষের যে সিভিল রাইটস মুভমেন্ট, অর্থাৎ মানুষের নাগরিক অধিকার আন্দোলনের জায়গাটা আওয়ামী লীগকে শানিত করতে হবে, দলের ভিতরে বিভেদ কমাতে হবে এবং নতুন করে দলে মেধার চর্চা ফিরিয়ে আনতে হবে। গাধার প্রতিযোগিতা যদি চালু থাকে, তাহলে ওরা যতই গালি খাক, যতই মার খাক, আমাদের খুব খুব সুবিধা হবে, এটা আমি মনে করি না। আর 3 নাম্বার কথা, শেখ হাসিনার জন্য গ্রেটনেসটাই সবচেয়ে বড় হওয়ার কথা, শুধুমাত্র ক্ষমতা বা প্রধানমন্ত্রিত্ব বড় কথা নয়। কারণ পদ্মা সেতু উনি করেছেন, মেট্রো রেল করেছেন, অনেকে অনেক ঘটনা করেন, অনেক দেশে যুগান্তকারী জিনিস, তাতে নাম থাকে না। মানুষের সত্যিকার উন্মেষ ও মুক্তিটা যখন